কাহিনী সেই রাত, গল্প পাঠ এবং অন্যান্য চরিত্রে ঋতুপর্ণা এবং কিঞ্জল। সেই রাত। রুমে ঢুকতেই আমাদের অভ্যর্থনা করতেই বোধহয় লাইটটা দুম করে অফ হয়ে গেল। নিকষ কালো অন্ধকারে উজবুকের মতো দাঁড়িয়ে রয়েছে আমরা দুজন। অনুপ আর আমি ডুয়ার্স বেড়াতে এসেছি, ওই হানিমুন কাম বেড়ানো যেমন হয় আর কি। অনুপটা এমন গাধা যে বরাবরের মতো এবারেও আগে থেকে কোনো কিছু ঠিক করেনি। 5 বছর প্রেম করার পরে ওকে বিয়ে করেছি, তাই হাড়ে হাড়ে আমি ওকে চিনি। ওর স্বভাব হলো উঠলো বাই তো কটক যাই, যা করবে কিছুই আগে থেকে ভেবে করবে না, হুটহাট করে ফেলবে যেমন মনে হবে। বলে এত প্ল্যান করে তো জীবন চলে না, মরার সময়ও ও নাকি মরবে হুট করে। অদ্ভুত, এরকম কথায় আমি ভীষণ রেগে যাই আর দুমদুম করে পিঠে কিল বসাই, আর ও হা হা করে হাসে। এই 7 দিন হলো আমাদের বিয়ে হয়েছে, তুই তুই করেই কথা বলি, এতদিন যেরকম বলে এসেছি। শাশুড়ি মা অবশ্য মাঝে মাঝে ধমক দিয়ে বলেছেন, এখন তুই তুই করে বলার অভ্যাসটা ছাড়তো। আমি হেসে ফেলেছি। আচ্ছা, তোমাকেও মা বলতে গিয়ে আমি ভুল করে কাকিমা বলে ডেকে ফেলেছি, আর ওকে কি করে তুমি বলবো বলো তো? এতদিনের অভ্যাস কি এই কদিনে যায়? শোন, আগে যা করেছিস করেছিস, এখন আস্তে আস্তে তুমি করে বলার অভ্যাসটা কর। বিচ্ছিরি লাগে তুই তুই করে শুনতে। অগত্যা ধমক খেয়ে আমিও তুমি তুমি করে বলার চেষ্টা করলেই অনুপ বলে, এই কবে থেকে এত ভদ্র হলি বলতো তুই? আমিও তখন রেগে গিয়ে আবার তুই তুই করে বলা শুরু করে দিই। এমনিতেও অনুপকে তুমি করে বলতে গেলে আমার কেমন জানি হাসি পায়। নেহাত কাকিমা, এই থুড়ি মা মা রাগ করেন তাই। আমি আর অনুপ বোধ হয় কখনো ওই টিপিক্যাল স্বামী স্ত্রীর মতো হতে পারবো না। বন্ধুত্বের হাত ধরেই আমাদের ভালোবাসা বেঁচে থাকবে আজীবন, এমনটাই চেয়েছি বরাবর আমরা। আমাদের বিয়ের কিছুদিন পরে এক রাতে আমাকে আদর করতে করতে অনুপ হঠাৎ বলল, ওই টুকটুকি, ওই হানিমুনে যাবি না? খুব আদর করলেই অনুপ বরাবর আমায় টুকটুকি বলে ডাকে। ওর কথা শুনে আমি বললাম, সবাই যায় বলে আমাদেরও যেতে হবে নাকি? আর তোর তো ছুটি নেই বললি, আমারও তো একই অবস্থা। সে না হয় ম্যানেজ করে নেওয়া যাবে। ঠিক আছে, চল তাহলে। আচ্ছা বেশ, কালই তবে টিকিটটা কেটে ফেলি, সময় তো বেশি নেই। ওই কাছে পিঠে কোথাও 2 দিনের ট্যুর, ঠিক আছে তো? ঠিক আছে, কিন্তু দীঘা পুরী যাব না বলে দিচ্ছি, পাহাড় কিংবা জঙ্গল। আরে হ্যাঁ রে বাবা হ্যাঁ, আমি কি জানি না যে তুমি সমুদ্র পছন্দ করো না? যাই হোক, আমি নিশ্চিন্ত হলাম। যদিও আগে থেকে কিছুই প্ল্যান করা ছিল না, তবুও এইভাবে হুটহাট করে বেরিয়ে পড়তেও না বেশ একটা অন্যরকম রোমাঞ্চ আছে। পরদিনই কাঞ্চনকন্যা এক্সপ্রেসে রিজার্ভেশন করে এলো অনুপ। সে ডুয়ার্স যাবে, আমিও ভীষণ খুশি। শীতের দিনে পাহাড় বা জঙ্গল দেখার মজাটাই আলাদা, কিন্তু কোথায় থাকবো ওখানে গিয়ে? অনুপ বলল, সে গিয়েই ব্যবস্থা করা যাবে, কোনো না কোনো জায়গা ঠিকই পেয়ে যাব, চল না আগে। কিন্তু কপালে ঝামেলা লেখা থাকলে আটকায় কে? নানা রকম গোলযোগের জন্য কাঞ্চনকন্যা এক্সপ্রেস বিভৎস রকমের লেট করে পরদিন যখন নিউমাল জংশনে পৌঁছলো তখন বিকেল 3টে বেজে গেছে। নিউমাল থেকে গাড়ি ভাড়া করে রওনা হলাম লাটাগুড়ির দিকে। পৌঁছতে পৌঁছতে ওই প্রায় 6টা। শীতের দিন, তাই সন্ধ্যা নেমেছে তাড়াতাড়ি, চারপাশ পুরো অন্ধকার। এখন মাথা গোজার জায়গা খোঁজার পালা। এখানে বেশিরভাগই হোমস্টে, অনেক ঘুরে ঘুরেও কোনো জায়গা পাওয়া গেল না, সব জায়গাই ভর্তি। খুব রাগ হচ্ছিল আমার অনুপের উপরে। শীতের অন্ধকার রাতে সবাই যখন লেপের নিচে শুয়ে আরাম করছে, তখন আমরা ঠান্ডায় কাঁপতে কাঁপতে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছি একখানা থাকার জায়গা। কেন যে ও প্ল্যান ছাড়া সব কিছু করে কে জানে। যদিও আমিও ওকে মদত দিয়েছি, তবুও প্রস্তাবটা তো ওর থেকেই এসেছিল। গাড়ির ড্রাইভার অধৈর্য হয়ে তাড়া লাগাচ্ছিল। কি করব কিছুই বুঝতে পারছিলাম না। একবার মনে হলো ফিরে যাই বরং। চারপাশে অন্ধকার, চাঁদের আলোয় যদিও অন্ধকারটা কিছুটা হালকা, দুপাশে ঘন জঙ্গল ঝিঁঝি ডাকছে।
মাঝে মাঝে রিসর্ট বা হোমস্টের বাড়িগুলোর আলো দেখা যাচ্ছে। রাস্তা পুরো শুনশান। দুপাশের জঙ্গলের দিকে তাকিয়ে ভয় ভয় করছিল আমার। অনুপকে বললাম, এই বলছি যে ফিরে যাই, চল। কোথায় ফিরে যাব? আবার নিউমাল? না না, এত দূরে এসে ফিরে যাওয়ার কোনো মানে নেই রে। দাঁড়া, আরেকটু খুঁজে দেখি। এমনই কপাল, একটু পরেই দেখা গেল চারপাশে জঙ্গলে ঘেরা একটা ছোট্ট মতো বাড়ি উঁকি মারছে গাছেদের ফাঁক দিয়ে। এক টুকরো আলো মিটমিট করছে। অনুপ উল্লাসিত গলায় বলল, এই টুকটুকি, ওটা একটা হোমস্টে হতে পারে রে। একটু কোণার দিকে তো মনে হচ্ছে খালি পাবো। চল একবার গিয়ে বরং খোঁজ নিয়ে আসি। কিন্তু আমার কেমন জানি লাগছিল, এতটা দূরে জঙ্গলের মধ্যে এই বাড়িটা কি করছে। তাই ভয়ে ভয়েই আমি বলে ফেললাম, কিরকম একটা লাগছে বাড়িটা দেখে, এই অন্য কোথাও যাই, চল না। আরে বাবা, একটা রাতের তো ব্যাপার, আজকের রাতটা এখানে থেকে কাল না হয় অন্য কোথাও যাব। অনুপ এগিয়ে গেল, পেছন পেছন আমি। নিঝুম অন্ধকারে দাঁড়িয়ে থাকা বাড়িটার একটা কোণে অল্প আলোর রেখা দেখা যাচ্ছে, বাকি অংশ গাঢ় অন্ধকারে ঢাকা। মরচে পড়া লোহার গেটটা ঠেলে ভেতরে ঢুকতেই পায়ের নিচে মচমচ আওয়াজে বুঝতে পারলাম অসংখ্য শুকনো পাতা ছড়িয়ে রয়েছে। কেউ কি থাকে না এখানে? পরিষ্কার করে না? কিন্তু মানুষ না থাকলে আলো কেন জ্বলবে? আলো লক্ষ্য করে এগিয়ে গেলাম আমরা। একটা ছোট্ট মতন ঘর, ভেতরে টিমটিমে একটা বাল্ব জ্বলছে, অর্ধেকটাই অন্ধকারে ঢাকা। ঘরটার দৈন্য দশা দেখে মনে হচ্ছে কোনো ভিজিটার এখানে আসে না। একটা টেবিলে মাথা দিয়ে ঝিমোচ্ছিলেন এক ভদ্রলোক। এটাই মনে হচ্ছে রিসেপশন। অনুপ এগিয়ে গিয়ে টেবিলে ঠুকঠুক আওয়াজ করতেই মাথা উঠিয়ে তাকালেন ভদ্রলোক। তুবড়ে যাওয়া গাল, কোটরগত চোখ, কাঁচা পাকা চুল, দেখে মনে হলো বয়স ওই 60-এর আশেপাশে হবে। অনুপ জিজ্ঞাসা করল, এই যে শুনছেন, এখানে কোনো রুম খালি আছে? এখানে সব রুমই খালি। এখানে তো বহুদিনই কেউ আসে না। কত ভালো ভালো রিসোর্ট রয়েছে চারিপাশে, সেগুলো ছেড়ে এখানে আর কে বা আসবে বলুন? আচ্ছা, তাহলে আমাদের একটা রুম দিন। সে না হয় দিতে পারি, কিন্তু এখানে থাকতে পারবেন আপনারা? রুমগুলো অত পরিষ্কার পরিচ্ছন্ন নয় কিন্তু। আর কার জন্যই বা পরিষ্কার পরিচ্ছন্ন করব বলুন? কেউ তো এখানে আসে না। না না, পারবো পারবো। আসলে বহুক্ষণ থেকে খুঁজে বেড়াচ্ছি, পাচ্ছি না, একটা থাকার জায়গাও পাচ্ছি না। আর এই ঠান্ডায় বাইরে ঘুরে বেড়াতে পারছি না, ঠান্ডায় জমে যাচ্ছি। একটু তাড়াতাড়ি করুন না প্লিজ। আচ্ছা আচ্ছা আচ্ছা, অত ব্যস্ত হবেন না, আমি দেখছি, সব ব্যবস্থা করছি, দাঁড়ান। ভদ্রলোক ধুলো পড়া মোটা একটা খাতা বের করে আমাদের নাম ধাম এন্ট্রি করে নিলেন। তারপর একটা রুমের চাবি ধরিয়ে দিলেন হাতে। গাড়ি থেকে লাগেজ নামিয়ে রুমের দরজা খুলে সবে ঢুকেছি, তখনই টিমটিম করে জ্বলতে থাকা বাতিটা নিভে গেছে। লোডশেডিং। আমি আর অনুপ উজবুকের মতো দাঁড়িয়ে আছি। একটু পরেই ভদ্রলোক একটা হ্যারিকেন নিয়ে এলেন। চিমনিটা এত কালো যে অন্ধকার কাটছে না এর আলোতে। কি আর করা যাবে, নেই মামার থেকে কানা মামাই সই। ঘুটঘুটে অন্ধকারের চেয়ে কালি পড়া হ্যারিকেনের আলোই বেটার। ভদ্রলোক বাতিটা রুমের কর্নার টেবিলে বসিয়ে দিয়ে বললেন, এখানে কিন্তু হয় ভোল্টেজ কম থাকে আর না হয় ওই লোডশেডিং। একটু কষ্ট করে কাজ চালিয়ে নিন, কেমন? আচ্ছা দাদা, এখানে খাবার দাবার কিছু পাওয়া যাবে? কোথা থেকে পাবেন খাবার? ওই যে বললাম না, এখানে কেউ আসে না, আর আমার কোনো কর্মচারীও নেই। এখন আমি চলি, সময় নেই হাতে, আর একটুও সময় নেই। ভদ্রলোক ত্রস্ত পায়ে হেঁটে বেরিয়ে গেছেন। কেমন অদ্ভুত লাগছিল, গা ছমছম করছিল আমার। অনুপকে বললাম, এটা কেমন জায়গা রে? সব কিছুই কেমন যেন রহস্যময়। আমার কিন্তু খুব ভয় করছে। আরে আজকের রাতটাই তো শুধু, কাল তো আমরা অন্য জায়গায় চলে যাব। আর আর আমি থাকতে তোর ভয় কিসের বল? নোংরা বিছানায় নিজেদের আনা একটা চাদর বিছিয়ে আমরা দুজনে বসেছি।
সঙ্গে থাকা বিস্কুট আর জল খেয়ে নিয়েছি। কোনো মতে রাতটা কাটলেই এখান থেকে চলে যাব অন্য কোথাও। আচ্ছা, ওই ভদ্রলোক ওরকম অদ্ভুত কথা বললেন কেন বলতো? সময় নেই মানে? সেটা আমি কি করে জানবো? আমার মনে হচ্ছে ওই ভদ্রলোকের মাথায় ছিটফিট আছে হয়তো। হতেও পারে। আমিও চুপ করে গেলাম। আমাদের দুজনেরই কিরকম জানি একটা লাগছিল। হয়তো অস্বস্তি কাটাতেই অনুপ বলল, যাকগে, বাদ দে ওসব কথা। এত ভেবে কি দরকার বলতো? চল শুয়ে পড়ি। শুতে গিয়েই আমাদের নজরে পড়ল রুমটার বাঁ পাশে একটা জানালার পাল্লা আধ খোলা হয়ে আছে। অনুপ এগিয়ে গেল পাল্লা দুটো বন্ধ করে দিতে, আর তারপরেই উত্তেজিত গলায় ও বলে উঠল, এই টুকটুকি, তাড়াতাড়ি আয়। আমিও কৌতূহলী হয়ে এগিয়ে যেতেই জানলা দিয়ে চোখ পড়ল বাইরে। তারপরেই মুগ্ধ হয়ে গেলাম। বাইরে এত সুন্দর একটা বাগান, চারিদিকে সুন্দর ফুলের গাছ, কত রকমের যে ফুল ফুটে আছে। মাঝখানে লাল ইটের গাঁথুনিতে একটা ইঁদারা দেখা যাচ্ছে। ইঁদারার চারপাশ সিমেন্ট দিয়ে বাঁধানো। চাঁদের আলোয় ধুয়ে যাচ্ছে চারপাশ। কি যে সুন্দর লাগছিল। এই আশ্চর্য সুন্দর দৃশ্যের দিকে তাকিয়ে গা ছমছমে ভাবটা পুরো কেটে গেল আমার। রিসর্টের এই অবস্থা, অথচ বাগানটা দেখ কি সুন্দর। এই চল না রে, ওখানে গিয়ে একটু বসি। এরকম পরিবেশ কলকাতাতে কোথাও পাবি না, চল না। আচ্ছা বেশ, চল। অনুপও আমার কথায় সায় দিল। একটু পরে দরজা খুলে বাইরে বেরিয়ে রিসর্টের পিছন দিকে ওই বাগানে পৌঁছে গেলাম দুজনে। ফুলের গন্ধে চারপাশ ভরে আছে। এই দুর্দশাগ্রস্ত রিসর্টের পেছনে এত সুন্দর বাগান, আশ্চর্য লাগছিল। কুয়োর পাশে বাঁধানো জায়গাটাতে বসলাম আমি আর অনুপ। ঠান্ডা লাগছিল, কিন্তু এত সুন্দর পরিবেশে এ নিয়ে মাথা ঘামাচ্ছিলাম না। একই চাদরের নিচে উষ্ণতা খুঁজে নিতে নিতে দুজনে এটা ওটা গল্প করছিলাম। একসময় আমি অনুপকে বললাম, এই একটা গান কর না। অনুপও গান ধরল। এমন রোম্যান্টিক পরিবেশে গানটা যে কি ভালো লাগছিল, যেন আমরা দুজনেই হারিয়ে গিয়েছিলাম। হঠাৎ কোথা থেকে এক গ্রাম্য গোছের মহিলা এক গাড়ি বাসন নিয়ে এসে কুয়োর পাশে বসে মাজতে শুরু করলো।